বছরের ঐতিহ্যবাহী পত্রিকা নতুন গতি, নতুন রূপে, নতুন পথে। নমস্কার, আমি দেবজিৎ মুখার্জি নতুন গতির ফেসবুক পেজ থেকে লাইভে এসেছি আর নিয়ে এসেছি আপনাদের কাছে লেটেস্ট নিউজ, লেটেস্ট আপডেটস। তো সরাসরি আপনাদেরকে আমাদের প্রথম নিউজে নিয়ে চলে যাব। আমাদের প্রথম নিউজ, বিজেপি বিধায়কদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করা হলো বিধানসভায়। আর করেছে কারা? শাসক দল তৃণমূল। তো ঘটনাটি ঠিক কি? বিল আটকে রাখবেন, একটিতেও সই করবেন না, ঠিক এমনই একটা ইনস্ট্রাকশন দেওয়া হলো আমাদের রাজ্যপাল জগদীপ ধনকরকে। বিজেপি বিধায়করা এমনই ইনস্ট্রাকশন দিয়েছেন তাকে। তো এই যে আচরণ, এই বিহেভিয়ারটার চরম নিন্দা করেছে তৃণমূল, আর তারপরেই এই নিন্দা প্রস্তাব পাশ করা হয় বিধানসভায়। তো ঠিক কী বলতে চেয়েছে তৃণমূল? তৃণমূল বলতে চেয়েছে গেরুয়া শিবিরের বিধায়কদের এই আচরণ একেবারেই বিধানসভার নিয়মের বিরুদ্ধে, আর সেই কারণে যেহেতু এই ভায়োলেশন করা হয়েছে বলেই এই নিন্দা প্রস্তাব পাশ করা হয়েছে। যদিও এইবার যে প্রশ্ন উঠে আসছে, এর আগে আমরা নানা রকমভাবেই বিধানসভায় বা স্টেট অ্যাসেম্বলিতে আমরা দেখেছি কিভাবে বিজেপি বিধায়ক বা বিধায়িকারা ওয়াক আউট করেছেন বিভিন্ন ইস্যু নিয়ে। তো এইবারের ক্ষেত্রেও কি ঠিক একই ব্যাপার ঘটতে চলেছে? মানে এরকম একটা ওয়াক আউট দেখবো, তারপর আমরা রাজ্যে একটা প্রোটেস্ট দেখবো, তারপর পুলিশ ক্ল্যাশ দেখবো বিজেপি বিধায়কদের সাথে। এরকম কি জিনিস আমরা আরেকবার দেখতে চলেছি? এবার সরাসরি আপনাদেরকে আমাদের দ্বিতীয় নিউজে নিয়ে চলে যাব। আমাদের দ্বিতীয় নিউজ, ফের তৃণমূলে কি যোগদান করতে চলেছেন শোভন ও বৈশাখী জুটি। শোভন ও বৈশাখী জুটি, এই জুটি কেন বিখ্যাত নিশ্চয়ই আপনাদের আর বলে বোঝাতে হবে না। ইদানিংকাল আমরা ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখি এই জুটির ভিডিও, এবং অনেকেই এটিগুলো নিয়ে মিম বানায় বা কেউ কেউ সমর্থন জানায় তাদের এই রোম্যান্স নিয়ে। তো এইবার আমরা সরাসরি যদি এটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে প্রথমে বলে রাখা ভালো, গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে বৈঠক করেছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি। কিন্তু এখানেই শেষ না। কেন ঠিক এই দলে যোগদানে, মানে রিজয়নিংয়ের যে জল্পনা কোথা থেকে আসছে? গতকাল সাংবাদিকদের নবান্নের বৈঠকের পরে বৈশাখী ব্যানার্জি এমন একটি মন্তব্য করেছেন যেটার পরে জল্পনা আরও উস্কে দিচ্ছে তাদের তৃণমূলের যোগদানে। ঠিক কী বলেছেন উনি? তিনি বলেছেন শোভন চট্টোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই রাজনীতিতে অনেক দিন ধরে আছেন, দুজনের মধ্যে একটা ভাই ও দিদির সম্পর্ক রয়েছে। এটি শুধু এখানেই শেষ নয়, তিনি আরও জানিয়েছেন তিনি চান শোভন চট্টোপাধ্যায় দ্রুত রাজনীতিতে ফিরুক, কারণ তার রাজনীতিতে অনেক কিছু দেওয়ার আছে। ঠিক এই মন্তব্যের পরেই জল্পনা আরও বেড়ে যাচ্ছে যে তৃণমূলে কি যোগদান করতে চলেছেন এই জুটি। যদিও রত্না চট্টোপাধ্যায় সরাসরি জানিয়েছেন গতকাল যে তার কোনো আপত্তি নেই যদি শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আবার রিজয়েন করে, কিন্তু তাদের মাথা নত করতে হবে। তো এইবার এখানে যে প্রশ্ন আসছে, 21শে জুলাইয়ের মঞ্চে কি এদের দুজনকে আবার আমরা তৃণমূলের শিবিরে দেখতে পাবো? মানে ঘাসফুল শিবিরে কি 21শে জুলাইয়ের যে মঞ্চ, সেখানে কি আবার এরা রিজয়েন করবে তৃণমূলে? তবে সেটা আমরা 21শে জুলাইতেই জানতে পারবো। এরপর আসছে আমাদের তৃতীয় নিউজ। আমাদের তৃতীয় নিউজ, 26শে জুন পর্যন্ত জেলে কাটাতে হবে বিখ্যাত ইউটিউবার রোদ্দুর রায়কে। তো এই বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে আর নতুন করে বোঝাতে হবে না রোদ্দুর রায়কে কেন তিনি বিখ্যাত, মানে ঠিক কী ভাষার জন্য তিনি বিখ্যাত, এগুলো নিশ্চয়ই আপনাদেরকে আর বলে বোঝাতে হবে না। তবে ঠিক কেন এইবার আবার 26শে জুন পর্যন্ত এক্সটেন্ড কেন হলো, কারণটি আপনাদের বলে শোনাই। হেয়ার স্ট্রিট বটতলা পর পাটুলি থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয়ে 20 তারিখেই তাকে একটা যে অভিযোগ দায়ের করা হয় 20 তারিখে, এই মাসের 20 তারিখে। এরপর গতকাল এই বিষয়ে এই মামলার বিষয়ে স্পেসিফিক্যালি তাকে জেলের নির্দেশ দেওয়া হয়, হাজতে তাকে ডিক্লেয়ার করা হয় দ্যাট হি মাস্ট গো টু প্রিজন ফর দিস কেস অ্যাজ ওয়েল। তো এবার যে প্রশ্ন উঠে আসছে এখানেই, কারণ সব কিছু থেকেই একটা কোয়েশ্চেন অ্যারাইজ করে, তে উনি কি নিজের এই হ্যাবিটটা এবার থামাবেন? উনি কি এবার এই স্বভাব থেকে বেরিয়ে আসতে পারবেন? আর কতদিনই বা তিনি জেলে থাকবেন? কবে ওনার মুক্তি হবে? সেটা আমরা সময়ের সাথে সাথেই জানতে পারবো। আমাদের চতুর্থ নিউজ, এনসিপি কংগ্রেসের সঙ্গ ছাড়ুন, উদ্ধব ঠাকরেকে শর্ত দিলেন একনাথ শিন্দে। তো আশা করি এই মুহূর্তে আপনারা সবাই জেনে গেছেন যে মহারাষ্ট্রের যে পলিটিক্যাল ক্রাইসিস সেটা ঠিক কেন চলছে। তবে বলে রাখা ভালো, এই মুহূর্তে একনাথ শিন্দের কাছে যতগুলি বিধায়ক বিধায়িকা আছে তাতে তিনি অত্যন্ত সহজভাবে এমবিএ সরকারকে, মহা বিকাশ আঘাড়ি গভর্নমেন্টকে অত্যন্ত সহজভাবে ফেলে দিতে পারবেন।
কিন্তু তিনি বলেছেন, এইখানে তিনি একটা কথা বলেছেন, তিনি হিন্দুত্ববাদের পথেই চলবেন। এবং এই একই কথা কিন্তু উদ্ধব ঠাকরে মানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও একই কথা জানিয়েছেন যে উনিও হিন্দুত্ববাদের পথেই আছেন এবং হিন্দুত্ববাদের পথেই থাকবেন, কোনোভাবে ডেফার করেননি। কিন্তু এমন পরিস্থিতিতে উদ্ধব ঠাকরে স্পষ্ট জানিয়েছেন যদি ওনার সাহস থাকে তো কেউ ওনার সামনে চোখে, শুধু উনি নয়, যে কোনো বিধায়ক ওনার সামনে চোখে চোখ রেখে বলুক যে উদ্ধব ঠাকরে কোনো কিছু ভুল করেছে, তিনি তার সিদ্ধান্তে অনেক ভুল, তাহলে তিনি সরাসরি রিজাইন করবেন নিজের মুখ্যমন্ত্রী পদ থেকে। তিনি এটাও জানিয়েছেন দল যদি চায় তিনি তার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন, তিনি একবারও ভাববেন না ইস্তফা দিতে। যদিও এই মুহূর্তে একটা জিনিস বলে রাখা ভালো, একটা আপডেট, যে করোনা আক্রান্ত হয়েছেন উদ্ধব ঠাকরে। তো এবার যে প্রশ্ন উঠে আসছে, উদ্ধব ঠাকরে সরকার মানে শিবসেনা কি নিজের গভর্নমেন্ট বাঁচাতে পারবে মুম্বাইতে, মানে প্রিসাইসলি মহারাষ্ট্রতে? মুম্বাইতে আমরা বলি অ্যাজ ইজ দ্য হার্ট অফ দ্য স্টেট। তো মহারাষ্ট্রতে কি উদ্ধব ঠাকরে সরকার নিজের গভর্নমেন্টকে বাঁচাতে পারবে? আর দ্বিতীয়ত এর আড়ালে কি রয়েছে কোনো রাজনৈতিক খেলা? কিন্তু যে তৃতীয় যে প্রশ্নটি উঠে আসছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিজের সরকার বাঁচাতে মানে উদ্ধব ঠাকরে জাস্ট টু সেভ হিজ শিবসেনা গভর্নমেন্ট, উনি কি এবার বিজেপির সঙ্গে আরেকবার হাত মেলাবেন? এটি এখন এই মুহূর্তে সবথেকে হট প্রশ্ন, যেটা সরাসরি সব জায়গায় চলছে, যে উদ্ধব ঠাকরে কি ফের বিজেপির হাত ধরতে চলেছে। এরপর আপনাদেরকে আমরা নিজেদের পঞ্চম নিউজে নিয়ে চলে যাব। আমাদের পঞ্চম নিউজ রাহুল গান্ধী, এই নিউজটি মানে রিলেটেড টু রাহুল গান্ধী, রিলেটেড টু কংগ্রেস। তো কি বলেছেন রাহুল গান্ধী? কৃষি আইনের মতো অগ্নিপথ প্রকল্পও বাতিল করতে হবে কেন্দ্রীয় সরকারকে। ঠিক এমনই ভাষায় কড়া আক্রমণ করেছেন কেন্দ্রীয় সরকারকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তো তিনি কি বলতে চেয়েছেন? তিনি বলতে চেয়েছেন যে এই মুহূর্তে আমাদের সীমান্তে চায়না একটা শক্ত ঘাঁটি তৈরি করে ফেলেছে, মানে চায়না ইজ ক্রিয়েটিং বর্ডার্স, ক্রিয়েটিং সেটেলমেন্টস ইন আওয়ার বর্ডার্স। তো এই মুহূর্তে যেখানে আমাদের ডিফেন্স সিস্টেমকে বা আমাদের মিলিটারিকে আরও স্ট্রং করা দরকার, অগ্নিপথ প্রকল্পের নামে আরও আমাদের ডিফেন্স বা আমাদের মিলিটারি সিস্টেমকে আরও দুর্বল করে দেওয়া হচ্ছে এবং এর ফলে দেশ আরও সমস্যায় পড়বে, সেনা আরও দিন দিন দুর্বল হবে। যদিও এই প্রকল্পে শুধু এখানে শেষ না, এই প্রকল্প নিয়ে অনেক নিন্দনীয় মন্তব্য করেছেন, যেমন ফর্মার আর্মি চিফ VK সিং, তারপর বিজেপি মন্ত্রী জি কিষণ রেড্ডি অথবা কৈলাশ বিজয়বর্গীয়, এরা এই অগ্নিপথ স্কিম নিয়ে অনেক নিন্দনীয় মন্তব্য করেছেন। এমনকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে অগ্নিপথ প্রকল্পের নামে বিজেপি RSS কাডার তৈরি করছে কেন্দ্রীয় সরকার। যদি এটা কতটা সত্য সেটা আমরা সময়ের সাথে সাথেই জানতে পারবো। তবে এমনকি এইখানে একটা জিনিস বলে রাখা ভালো, বিজেপি নেতারাও নিন্দা করেছেন এই প্রকল্পে। ঠিক নিন্দা বলা যায় না, তারাও অত্যন্ত চিন্তায় রয়েছে এই প্রকল্প নিয়ে। কারণ যেহেতু নরেন্দ্র মোদী মানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাদের নির্দেশ দেওয়া হয়েছে বাড়ি বাড়ি গিয়ে প্রকল্প বোঝাতে। তো একটা পরিবার যদি হঠাৎ জিজ্ঞেস করে 4 বছর বাদে তাদের সন্তানের ভবিষ্যৎ কী হবে, তাহলে তারা কি জবাব দেবে, এই নিয়েই তারা চিন্তিত। ওই জন্য এই কারণেই তারা একটু প্রকল্প নিয়ে অস্বস্তিতে রয়েছেন। তো এবার কৃষি মানে এইখান থেকে যে প্রশ্ন উঠে আসছে, কৃষি বিলের মতো কি এই বিলটার মানে অগ্নিপথ প্রকল্পের একই পরিণাম হবে? মানে রাহুল গান্ধী কিন্তু বরাবরই বলেছিল আগে যে কৃষি বিল প্রত্যাহার করবে কেন্দ্র, কিন্তু 1 বছর বাদে ঠিক সেটাই হয়েছে। অগ্নিপথ প্রকল্পের ক্ষেত্রেও ঠিক একই জিনিস হবে। আর বিরোধীরা যেই লাগাতার যে অভিযোগ করে চলেছে যে অগ্নিপথ প্রকল্পের নামে যে বিজেপি RSS কাডার তৈরি করছে কেন্দ্রীয় সরকার, সেটাও ঠিক কতটা সত্যি, আর এর পরিণাম মানে এই বেলাও কি ঠিক একই কাণ্ড ঘটবে? রাহুল গান্ধী যা বলেছে এবেলাও কি সেই একই কাণ্ড ঘটবে, একই মিল হবে? এরপর সরাসরি আপনাদেরকে আমাদের ষষ্ঠ নিউজে নিয়ে চলে যাব, আমাদের 6th নিউজ অফ দ্য ডে। রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিরোধী শিবিরে ভাঙন। রাষ্ট্রপতি নির্বাচন মানে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের আগেই বিরোধী শিবিরের মধ্যে একটা ছোট্ট ফাটল দেখা গেছে। ঠিক কোথায়? বিজেপি যে প্রার্থীর নাম ঘোষণা করেছেন অর্থাৎ দ্রৌপদী মুর্মু, তাকে সমর্থন জানাতে চলেছেন JMM অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। কেন? ঝাড়খণ্ড মুক্তি মোর্চার 2 শীর্ষ নেতা শিবু সোরেন ও হেমন্ত সোরেন, এদের দুজনের সাথে দ্রৌপদী মুর্মু অত্যন্ত ভালো সম্পর্ক এবং দলের আরেক শীর্ষ নেতা এই জানিয়েছে যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আদিবাসীদেরকে সাহায্য করতে বা আদিবাসীদের বেনিফিট করার জন্য অত্যন্ত বেশি তাদের পরিচিতি। দে আর ফেমাস ফর হেল্পিং দি আদিবাসীজ অফ দ্য ট্রাইবাল পিপল। তো সেই স্ট্যান্ড পয়েন্ট থেকে তারা নড়বে না, কারণ নড়ে গেলে অত্যন্ত তাদের ইমেজে একটা খারাপ একটা দাগ পড়ে যাবে তাদের ইমেজে। তো সুতরাং সেই স্ট্যান্ড পয়েন্ট থেকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নড়বে না।
তো এইবার যে এখান থেকে একটা প্রশ্ন উঠে আসছে, কারণ যে কোনো রাজনৈতিক বিষয়ে আপনি দেখে লক্ষ্য করে থাকবেন যে একটা প্রশ্ন অলওয়েজ উঠে আসেই। তো এই ক্ষেত্রেও একটা প্রশ্ন উঠে আসছে, একটা ছোট সমর্থন কি একটা বড় ফাটল ধরাবে? একটা ছোট সমর্থন কি বিরোধী জোটের মধ্যে একটা বীভৎস বাজে প্রভাব সৃষ্টি করবে? সেটা আমরা নির্বাচনের দিনই জানতে পারবো। তো এবার সরাসরি আপনাদেরকে আমাদের সপ্তম নিউজে নিয়ে চলে যাচ্ছি। আমাদের সপ্তম নিউজ, ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থাৎ আমাদের ভারতবর্ষ। ঠিক কী ঘটেছিল? আফগানিস্তানে 48 ঘন্টা আগে একটি ভয়াবহ ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে পাবলিক প্রপার্টি থেকে, লোকের বাড়ি ঘরদোর থেকে, দোকানপাট থেকে, এবং অনেক লোক আহত অবধি হয়েছেন, মারাও গেছেন। ঠিক এরকম একটা বীভৎস একটা ভূমিকম্প হয় আফগানিস্তানে। সেই ভূমিকম্পকে কেন্দ্র করে একটি শোক ভরা টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক কী বলেছেন তিনি তার টুইটার হ্যান্ডেল থেকে জানান, আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। এই কঠিন সময় আফগানিস্তানের পাশে আছে ভারত। দ্রুত সমস্ত ধরনের ত্রাণ সামগ্রী পাঠানো হবে আফগানিস্তানে। ঠিক এরকমই একটা সাহায্যের আশ্বাস দিয়েছেন। তবে এই সাহায্যের আশ্বাসের পেছনে একটা বড় প্রশ্ন যেটা উঠে আসছে, নূপুর শর্মাকে নিয়ে কিছুদিন আগে যে বিতর্কিত নূপুর শর্মা যে হজরত মোহাম্মদ মানে বিশ্বনবী হজরত মোহাম্মদকে নিয়ে যে একটি কমেন্ট করেছিলেন, মানে কন্ট্রোভার্সিয়াল কমেন্ট করেছিলেন হজরত মোহাম্মদ ওনার স্ত্রী আয়েশাকে নিয়ে। তো এরপরে বিভিন্ন যে ইসলামিক কান্ট্রিজগুলি আছে, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, ওআইসি যেটাকে আমরা পপুলারলি বলি, সে বাহরিন বলুন, কুয়েত বলুন, ইরান, ইরাক, লিবিয়া, সৌদি আরেবিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, বিভিন্ন দেশগুলি বিক্ষোভ দেখিয়েছিলেন। তাদের মতে বিশ্বনবীকে ইনসাল্ট করা হয়েছে, তাদের রিলিজিয়াস সেন্টিমেন্টকে হার্ট করা হয়েছে। এরপরে ইন্ডিয়ান প্রোডাক্টসগুলো, বাহারেনের সুপার মার্কেট বলুন কি দুবাইতে বলুন, ইন্ডিয়ান প্রোডাক্টসগুলো সুপার মার্কেটে ব্যান হয়ে যায়, নিষেধাজ্ঞা জারি করা হয়। তারপরে যদিও প্রধানমন্ত্রী ক্ষমা চেয়েছেন এবং নূপুর শর্মাও ক্ষমা চেয়েছেন। তো কামিং টু দ্য টপিক, এই যে এটা কি প্রধানমন্ত্রী একটা এক রকমের ড্যামেজ রিকভারি অ্যাক্ট হিসেবে করছেন? মানে এই যে ইসলামিক কান্ট্রিগুলোর সাথে যে সম্পর্কে একটা ফাটল ধরেছিল নূপুর শর্মার এই মন্তব্যের জন্য, এটা কি এই মানে যে মন্তব্য, মানে এই টুইটটি বা এই সাহায্যের আশ্বাস কি এক ধরনের ড্যামেজ রিকভারি অ্যাক্ট, যাতে আবার ইসলামিক কান্ট্রিজগুলোর সাথে সম্পর্ক ভালো হয়, এতে আবার ইন্টারন্যাশনাল ট্রেডের সম্পর্কও ভালো হয়ে যায় আমাদের দেশের সাথে? তো এরপর সরাসরি আপনাদেরকে আমাদের অষ্টম নিউজে নিয়ে চলে যাচ্ছি। আমাদের অষ্টম নিউজ, ভারত, চীন ও জাপানের কাছে সাহায্য চাওয়ার পরিকল্পনা করছে শ্রীলঙ্কা। তো এটা আমরা গত 2-3 মাস ধরে দেখছি যে শ্রীলঙ্কা একটা বীভৎস ইকোনমিক ক্রাইসিস দিয়ে যাচ্ছে। এই মুহূর্তেও ক্রাইসিস পুরোপুরি ওভার হয়নি শ্রীলঙ্কায়। তো এই মুহূর্তে শ্রীলঙ্কা বিদেশি ঋণে একেবারে জর্জরিত। তো এই সময় তারা তাদের পুরনো বন্ধু সে ভারত, চীন, জাপানের ওপর দে ব্যাঙ্কিং অন ইন্ডিয়া, চায়না অ্যান্ড জাপান ফর সলভিং দেয়ার ইকোনমিক ক্রাইসিস। তবে ইতিমধ্যেই তারা কথা বলে ইতিমধ্যেই তারা একটা ডিসকাশন করে ফেলেছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সাথে। সাহায্যের আশ্বাস দিয়েছেন ওয়ার্ল্ড ব্যাঙ্কও। ঠিক কী বলছেন বিক্রমার রণসিংহে? তো ঠিক কী বলছেন তিনি? এই 3 দেশকে একসঙ্গে নিয়ে একটি ডোনার কনফারেন্স গঠন করবেন তিনি। সেখানে এই শ্রীলঙ্কার ইকোনমিক ক্রাইসিস নিয়ে ডিসকাশন করা হবে। এমনকি এই মুহূর্তে আমেরিকার সাথেও কথা বলছেন শ্রীলঙ্কা, যদি তাদের মারফত ইকোনমিক ক্রাইসিস সলভ করা যায়। তো শ্রীলঙ্কার ঠিক আগামী দিনগুলি কী হবে? ফিনান্সিয়াল ক্রাইসিস কি ওভার করতে পারবে শ্রীলঙ্কা? অথবা শ্রীলঙ্কাকে যদি ভারত ফিনান্সিয়াল হেল্প দেয়, তাহলে কি ইন্ডিয়ার যে ন্যাশনাল ইকোনমি সেটার উপর কি কোনোরকম কোনো চাপ পড়বে? সেটা যদিও আবারও সেই একই কথা আমরা সময়ের সাথে সাথে জানতে পারবো। আমাদের পরের আপডেটসে আমরা এগুলো সব পাবো। এবার আসছি আমাদের নবম ও দশম নিউজ নিয়ে। আমাদের নবম ও দশম নিউজ হচ্ছে হেলথ রিলেটেড, মানে কোভিড কেসেস, মানে কোভিড রিলেটেড ইস্যুস নিয়ে আমাদের রাজ্যে এবং আমাদের নেশন নিয়ে। তো আমাদের নবম নিউজ, গত 24 ঘন্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন 295 জন। তো মঙ্গলবার যে সংখ্যাটা ছিল 400-র বেশি, তো সেটা গতকালে এসে দাঁড়িয়েছে 295 এসে দাঁড়িয়েছে 295। কিন্তু এই দিনও শীর্ষস্থানে রয়েছেন, এই 295-এর মধ্যে শীর্ষস্থানে রয়েছেন কলকাতা, তারপরে রয়েছেন উত্তর 24 পরগনা, তারপরে দক্ষিণ 24 পরগনা। এই 3 জেলাও ফার্স্ট, সেকেন্ড, থার্ড র্যাঙ্কে রয়ে গেছে। তো যেই জেলাগুলিতে মানে এই মুহূর্তে করোনার কোনো কেস পাওয়া যায়নি সেগুলো দক্ষিণ দিনাজপুর, কালিম্পং এবং পুরুলিয়া। তবে গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে মাত্র 2 জনের।
আর যে টোটাল পজিটিভ কেসেস হয়েছে 20,22,842 জন, তার মধ্যে 99% রিকভার করে ফেলেছে, যেটা একটা পজিটিভ সাইন। তবে ঠিক কি বলছে বুলেটিন বলছে একদিনের রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন 176 জন। এখনও পর্যন্ত বাংলার 19 লক্ষের ওপর লোক কোভিড অ্যাফেক্টেড হয়েছে, না মানে তার মধ্যে 19 লক্ষের ওপর কোভিড অ্যাফেক্টেড হয়েছেন, এবার কিছুটা মানে 99% রিকভার করেও ফেলেছে। বর্তমানে যেটা প্রিসাইজ যে মানে সুস্থতার হার মানে রিকভারি রেট, মানে যদি ইফ উই কাম টু দ্য প্রিসাইজ পয়েন্ট, ইটস 98.83। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন 2400 জন মতো, প্রায় 2400 জন লোক হোম আইসোলেশনে রয়েছে, আর হাসপাতালে ভর্তি রয়েছেন 72 জন। এদিকে বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 2500 জনের মতো, প্রায় 2500 কেসেস মতো প্রায় বেড়ে দাঁড়িয়েছে। এরপর আপনাদেরকে আমাদের শেষ নিউজে নিয়ে চলে যাচ্ছি। আমাদের শেষ নিউজটি ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ হেলথ, যেটা আমি আগেই বলেছি, এবার কোভিড কেসেস মানে ন্যাশনাল রিপোর্ট নিয়ে। তো কি বলছে, গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 13,313 জন, মানে আবারও ইটস গোয়িং অন আপওয়ার্ড ওয়ে, গতকালের থেকে সামান্য হলেও বেশি। মহারাষ্ট্রই আক্রান্ত 4,000-এর বেশি। মহারাষ্ট্র এই মুহূর্তে একটা বিভিন্ন মানে হেলথ রিলেটেড বলুন কি পলিটিক্যাল ক্রাইসিস সব রকমই যাচ্ছে। কেরলের অবস্থাও শোচনীয়, অ্যান্ড সো অ্যাজ দিল্লি। কি গত 24 ঘন্টায় পজিটিভিটি রেট মানে এক ঝটকায় 2.01 থেকে বেড়ে চলে গিয়ে হচ্ছে 2.03, মানে আপওয়ার্ড যাচ্ছে, যেটা আমি শুরুতেই বলেছি। বর্তমানে দেশে করোনার যে অ্যাক্টিভ কেসেস সেটা ঠিক এক্স্যাক্টলি এই ফিগার দাঁড়িয়েছে 83,990 জন, মানে ক্লোজ টু 84,000। আর দেশে যে অ্যাক্টিভ কেসের যে রেট সেটা 0.19%, গতকালে তাই ছিল, এখনও তাই হয়ে রয়েছে। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন 28 জন, যেটা গতকাল ছিল সামথিং রাউন্ড 20-25-এর মধ্যে। এই সংখ্যাটা এদিন নতুন করে উদ্যোগ একটা মানে দিস হ্যাজ ক্রিয়েটেড attention ফর দ্য কান্ট্রি। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা 5,24,941 জন, প্রায় 5,25,000-এর মানে কাছাকাছি চলে এসছে। করোনা দৈনিক আক্রান্তের সংখ্যার পাশাপাশি সুস্থতার হারও অত্যন্ত চিন্তাজনকভাবে রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত দেশে 4,27,36,027 জন করোনা থেকে মুক্ত হয়েছেন। এটি মানে 130-র মধ্যে এটি অত্যন্ত একটা কম ফিগার বলা যেতে পারে, যার মধ্যে গত 24 ঘন্টায় করোনা থেকে সেরে উঠেছেন 10,972 জন মতো, মানে প্রায় 11,000 মতো। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে 98.6%, মানে যেটা একটু আগে আমরা বলেছিলাম, মানে গতকাল যেটা 98.81 ছিল সেটা 98.6%-এ চলে এসছে। তো বুঝতেই পারছেন কীভাবে ডেলি কোভিড কেসেসের মানে নাম্বার অফ কোভিড কেসেস আমাদের দেশে বাড়ছে। এরপর আমাদের কেন্দ্রীয় সরকারের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? আবার কি আমরা একটা লকডাউন দেখতে পারি, নাকি এবার কোনো রিল্যাক্সেশন থাকবে, বা এবার স্ট্রিক্ট একটা কোনো গাইডলাইন্স দেওয়া হবে, মানে এই গাইডলাইন ভায়োলেট করলেই একটা কোনো পেনাল্টি হবে? তো আজকের মতো যে লেটেস্ট নিউজ লেটেস্ট আপডেটসের সংখ্যা সেটা এখানেই আমরা শেষ করলাম। এরপরের আপডেটস পেলে আমরা আগামীকাল আপনাদের কাছে ফিরে আসবো। আর আমাদের বিষয়ে জানতে হলে বা লেটেস্ট নিউজ লেটেস্ট আপডেটস পেতে হলে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেল নতুন গতিতে লাইক ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ব্যাটারি ভবিষ্যৎ, শোরুমে এসে করুন ফ্রিতে টেস্ট ড্রাইভ। ভরসায় দানি মোটর। पता का चाय, गजब का स्वाद।